দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সাঙ্গু ও ডলু নদীর পানি বেড়ে অন্তত 17টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে সাতকানিয়া আদালত ও উপজেলা পরিষদ চত্বরে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাতে সদর উপজেলার চরহামুয়া কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তরের জেলা নওগাঁতেও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনও জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে পানিবন্দী হাজারো পরিবার। বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ায় বিঘ্নিত হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। টানা 4 দিনের বৃষ্টি এবং পাহাড়ি ডলে খাগড়াছড়িতে প্রায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত। এতে করে গৃহবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। বিশেষ করে জেলার দীঘিনালা উপজেলার মেরুং এবং কবাখালী ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত 2 দিনের টানা বৃষ্টিতে পানি কিছুটা বাড়লেও গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ায় এখন পর্যন্ত পানি লেভেলটা কিছুটা কমেছে এবং পানি নামতে শুরু করেছে। খাগড়াছড়ির দীঘিনালা এবং মহালছড়ি অন্যান্য উপজেলা যে গৃহবন্দী হয়ে আছে পানিতে, তারা দুর্ভোগ পার করছেন। এছাড়া পানিবন্দী হয়ে যাওয়ার কারণে খাগড়াছড়ির দীঘিনালা এবং সাজেক সড়ক এবং লংদুর সাথে যে সংযোগ সড়ক ছিল সেগুলো তুলে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা সারা দেশের সাথে একেবারেই বন্ধ হয়ে আছে। বাসার পানির নিচে বর্তমান এখন বাসা থেকে পাকশা করার মতন কিছু নাই। এখন সিটা নিয়ে যেতে বাজারে তরকারি নেওয়ার জন্য। এখন তো দেখি যে এখানে আইসা খুব রোড কষ্ট হইতেছে পারাপার। ভ্যান টলি দিয়ে মানুষ পারাপার করতেছে, তাই ক্রমশমান পানি রাস্তায় করতেছি। প্রতি বছরই রাস্তা এটা তলে যা বুকমান পানি হয়, মানুষের কষ্ট বেশি হয়। পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা যে 33 কেবি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে সেটি সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে। এছাড়া মহালছড়ির যে রাঙামাটির সাথে সংযোগ সড়কটি রয়েছে তার একাংশ ধসে পড়েছে। এছাড়া আপনার পানছড়ি এবং লক্ষ্মীছড়ি বিভিন্ন জায়গায় ছোট ছোট পাহাড় ধস হলেও প্রাণহানির তেমন কোনো ঘটনা ঘটেনি। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। চলতি জুলাই মাস জুড়ে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে চলমান বৃষ্টিপাত 2 দিন পর থেকে কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। আমরা যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেটা ছিল ওটা এখনও চলমান রয়েছে। কারণ হচ্ছে সাগরে মাঝে মাঝে দমকা ঝড়ো হয়, তারপর হচ্ছে আপনার বিশেষ করে ওইসব জায়গায় বড় ধরনের ঢেউ হতে পারে, যেহেতু প্রেশার গ্রেডিয়েন্ট আছে। এই জন্য সাগরে এসে মাছ ধরা নৌকা ট্রলারকে তাদেরকে এখনও সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাহাড়ের অবস্থা তো এমনি ধরনের স্যাচুরেটেড অবস্থা। এখন তো অল্প বৃষ্টি হলেও কিছুটা শঙ্কা থাকে, এখন কিছুটা শঙ্কা রয়েছে। তবে যেহেতু বৃষ্টি কমে আসতেছে, গ্র্যাজুয়ালি এই পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছ, পাওয়া যাচ্ছে গাছের পরিচর্যায় উদ্ভিদ বিশেষজ্ঞের পরামর্শ। রাজধানীতে শুরু হওয়া সপ্তাহব্যাপী পরিবেশ মেলায় দেখা যায় এসব উদ্যোগ। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্র কিংবা সরকারের নয়, বরং প্রতিটি নাগরিকের। আর সেই উদ্যোগ শুরু হতে পারে একটি প্লাস্টিকের বোতল রিসাইক্লিং কিংবা একটি গাছ লাগানোর মাধ্যমে। আর এমন ধারণা নিয়েই চলছে পরিবেশ মেলা। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে সপ্তাহব্যাপী পরিবেশ মেলা। মেলার শেষ প্রান্তে সবচেয়ে বেশি ভিড়, যেখানে ব্যবহার শেষে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল জমা দিলে মিলছে একটি গাছের চারা। আয়োজকদের বিশ্বাস, এমন উদ্যোগ নাগরিকদের পরিবেশ বান্ধব অভ্যাস গড়তে উৎসাহ দেবে। খালি বোতল যেটা আসলে আমরা ময়লা হিসেবেই ফেলে দিচ্ছি, তারা এটা কালেক্ট করতেছে, এটার বিনিময়ে তারা একটা করে গাছ দিচ্ছে আর কি।
এটা আমার কাছে খুবই ইনোভেটিভ লাগছে। এই প্লাস্টিকটা যে কোনো জায়গায় পড়ে থাকলে এটা হচ্ছে মাটির সাথে মিশতেছে না, মাটির উর্বরতাকে কমাচ্ছে, সেই জায়গা থেকে এই প্লাস্টিকটা আমরা কালেক্ট করে রিসাইকেল করতে পারতেছি। গাছের সঠিক পরিচর্যায় মেলায় রয়েছে ট্রি ডক্টর কর্নার। সেখানে উদ্ভিদ বিশেষজ্ঞরা গাছের রোগ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দর্শনার্থীদের পরামর্শ দিচ্ছেন। ওনার কাছ থেকে জেনে নিলাম যে এখানে কি প্রয়োগ করলে বা কিভাবে আমি বিভিন্ন ধরনের ফলকে মানে খুব অল্প ম্যানেজমেন্টের মাধ্যমে আমি এটাকে গাছগুলোকে সুস্থ রাখতে পারবো। যারা গাছ যত্ন করছেন তারা নানান রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান। গাছের অসুখ হয়, তার চিকিৎসা দরকার হয়, তো সেই ভাবনা থেকে কিন্তু আমরা গাছের ডাক্তারকে আসলে এখানে আমরা সংযুক্ত করেছি। পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৃতি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরছে মেলায়। যেসব বাসা বাড়িতে এখন বাধ্যতামূলক করা হয়েছে সিওএস ট্রিটমেন্ট করার জন্য, অর্থাৎ পয় বর্জ্য, সেগুলোর জন্য এই মেশিনটি অত্যাধুনিক এবং অত্যন্ত পরিবেশের জন্য গুরুত্ব বহন করবে। একটা কুলিং সিস্টেম তৈরি করেছি যেটার মাধ্যমে বাসাটাকে কুল করা যাবে উইথাউট এসি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলা এই মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। আর সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠছে পরিবেশ সচেতনতার অন্যতম মাধ্যম। গান ও বিভিন্ন কথামালার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে প্রকৃতি রক্ষার বার্তা। পরিবেশ রক্ষা যে একদিনের কোনো প্রতিশ্রুতির বিষয় নয়, বরং এটি মানুষের দৈনন্দিন অভ্যাসের বিষয়, সে বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে এই পরিবেশ মেলায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ 8-এর প্রথম ম্যাচে মরক্কোকে 2-0 গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলে। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের হয়ে আগের 15টি পেনাল্টি শটই বল জালে পাঠিয়েছিলেন তিনি। সবশেষ 2020 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ 16-এ সুইজারল্যান্ডের বিপক্ষে টাই ব্রেকে স্পট কিকে ব্যর্থ হয়েছিলেন এই তারকা। মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে আরো কয়েক দফায় নিজেকে স্বরূপে মেলে ধরতে পারেননি তিনি, তবে দলকে দুর্ভাবনায় পড়তে দেননি। দারুণ এক গোলে দলকে দেখালেন পথ। এবারের আসরে 8ম গোল তার। গেল বিশ্বকাপেও 8 গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেছিলেন ফরাসি তারকা। এই গোলে 3 বিশ্বকাপ মিলিয়ে এমবাপ্পের মোট গোল সংখ্যা 20টি, একটি বেশি নিয়ে রেকর্ডে চূড়ায় মেসি। সেই সাথে জাতীয় দলের রেকর্ড গোলদাতার মোট গোল সংখ্যা হলো 64টি। আফ্রিকান সিংহের বিপক্ষে ব্যবধান বাড়াতে খুব একটা সময় নেননি ওসমান ডেম্বেলে। বিশ্বকাপে আরেকবার মরক্কোর পথচলা থামাতে 66 মিনিটে করা তার গোলটি যথেষ্ট হয়ে রইল। ম্যাচে কখনোই সেভাবে প্রতিপক্ষকে ভাবাতে পারেনি মরক্কো। আসরে আগের 5 ম্যাচের সঙ্গে এই ম্যাচে অ্যাটলাস লায়ন্সদের খুঁজে পাওয়া যায়নি। ম্যাচের প্রথমার্ধ থেকে একেবারে খোলসে বন্দি দলটি পুরো ম্যাচে গোলের জন্য 5টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে, আর ফ্রান্সের 22 শটে 8টি ছিল লক্ষ্যে। 4 বছর আগের আল বায়েতের লড়াইয়ের পুনর্মঞ্চায়নে যেন হলো বোস্টনের জিনেট স্টেডিয়ামে। 2022 সালে কাতার বিশ্বকাপের সেমিতেও একই স্কোর লাইনে জিতেছিল ফরাসিরা। এই জয়ে শুধু শেষ 4 নিশ্চিত করেনি দিদিয়ে দেশমের শিষ্যরা, বিশ্বকাপের প্রায় 1 শতাব্দীর ইতিহাসে বিরল এক কীর্তিরও অংশ হয়ে গেল তারা। টানা 3য় বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ফ্রান্স এখন বিশ্বকাপ ইতিহাসে সে সীমিত কয়েকটি দলের কাতারে যারা ধারাবাহিকভাবে একাধিক আসরের শেষ 4-এ জায়গা নিশ্চিত করেছে। এর আগে এই নজির ছিল শুধু জার্মানি ও ব্রাজিলের। এবার সেই অভিজাত তালিকায় নাম লিখিয়েছে 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে ফাইনালে খেলার আরেক ইতিহাস করার সুযোগ ফরাসিদের সামনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের সব প্রস্তুতি প্রায় শেষ। সংগ্রহ করা হয়েছে মরদেহ বহনকারী রিকশা থেকে শুরু করে নিহতদের জামা কাপড় সহ ব্যবহার্য জিনিসপত্র। তৈরি করা হয়েছে শত শত প্রতীকী কবর। তবে এখনও উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দ্রুত এই জাদুঘর খুলে দেওয়ার দাবি সাধারণ মানুষের।
একসময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু এই গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নামে পরিচিত। আন্দোলন সংগ্রামের 2টি বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও নানা কারণে উদ্বোধন করা সম্ভব হয়নি এই স্মৃতি জাদুঘরটি। সাধারণ মানুষ বলছেন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অচিরেই যেন সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই স্মৃতি বিজড়িত জাদুঘরটি। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা রনি আহাদ 2 বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাজধানীতে এসেছেন চিকিৎসা করাতে। ইচ্ছে ছিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখার, তবে এসে দেখলেন এখনও চালু হয়নি। জাদুঘরটা দেখার জন্য আসছি, 2 বছর হয়ে গেল জুলাই জাদুঘরটা উদ্বোধন হলে আমরা ভিতরে যাই দেখতে পারতাম। আমাদের ছেলে মেয়ে জানতো যে জুলাই কী ছিল, জুলাই কত ভাইয়ের রক্ত দিছে, আত্মত্যাগের বিনিময়ে জুলাই। এটা অতি তাড়াতাড়ি আমরা চাই যে এটা উদ্বোধন হোক, আমাদের প্রজন্ম যেন জানতে পারে যে জুলাই কী ছিল। শুধু রনি আহাদ নয়, জাদুঘরটি সপরিবারে দেখতে এসেছেন সৌদি প্রবাসী জহিরুল ইসলাম। তবে ভেতরে ঢুকতে না পারায় আক্ষেপের সুর তার কণ্ঠেও। আমরা তো প্রবাসী ছিলাম, আমরা এই আন্দোলনের সাথে প্রবাসেও জড়িত ছিলাম। জুলাই জাদুঘর চালু হতো, তাই আমরা ফ্যামিলি নিয়ে আসছি, এখন দেখতে পারতে পারি, আবার যেন পরবর্তীতে আইসা দেখতে পারি। জাদুঘরটি শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে মনে করছে এই প্রজন্মের অনেকে। ছাত্র সমাজ তো অনেক কষ্ট আন্দোলন করে তো বাংলাদেশ স্বাধীন করেছে 2024 সালে। সরকারের কাছে এটাই চাচ্ছি যে সরকার যেন তাড়াতাড়ি জাদুঘরটাকে উন্মুক্ত করে দেয়। কয়েকবার আসছি, ঘুরে গেছি, কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। ভাবছি এই মাসে তো জুলাই আন্দোলন হয়েছে, এই মাসে এটা উদ্বোধন করার কথা, এই মাসে উদ্বোধন না হলে আর কবে হইবে। এই জাদুঘর 5 আগস্টের মধ্যে উদ্বোধন করা না হলে জনগণই নিজেরাই খুলে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে যানজটমুক্ত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মেট্রো রেলের চলাচলের সময় রাতে আরও 20 মিনিট বাড়িয়েছে কর্তৃপক্ষ। সময় বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও একে পর্যাপ্ত মনে করছেন না যাত্রীরা। বিশেষ করে বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের দাবি, শেষ ট্রেন অন্তত রাত 11টা পর্যন্ত করার। যান্ত্রিক নগরীতে স্বস্তির আরেক নাম মেট্রো রেল। দ্রুত ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে প্রতিদিন লাখো মানুষের প্রথম পছন্দ আধুনিক এই গণপরিবহন। যাতায়াতের সুবিধার্থে ও আরও সহজ ও আরামদায়ক করতে মেট্রো রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচলের সময়সীমা 20 মিনিট বাড়িয়েছে। কিন্তু এই বর্ধিত সময়ে কতটুকু স্বস্তি পাচ্ছেন নগরবাসী? সাধারণত অন্যান্য গণপরিবহন যখন ফাঁকা হতে শুরু করে, তখন মেট্রো রেল স্টেশনগুলোতে বাড়তে থাকে মানুষের চাপ। বেসরকারি চাকরিজীবী, গণমাধ্যম কর্মী কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় অংশই এখন রাতের যাতায়াতে মেট্রোর ওপর নির্ভরশীল। অফিস টাইম শেষ করে আসতেও অনেক ভোগান্তির শিকার হতে হয় সবাইকে। তো এই দিক দিয়ে আসলে সময়টা আরেকটু বৃদ্ধি করলে অবশ্যই যাত্রীদের জন্য আরও অনেক ভালো হবে। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার, দেখা যেতে হলো 10টাও বাজতে পারে, তো এরকম সময় যদি আমরা মেট্রো রেলের সার্ভিসটা পাই তাহলে আমাদের জন্য বেটার হয়। যে টাইমটা, এই টাইমে আসলে এই সাধারণ যাত্রীরা রাস্তায় থাকে। গত 7 জুন থেকে 20 মিনিট বাড়তি সময় পাওয়া গেলেও শেষ সময়ে স্টেশনে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। পুরনো সময় অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল সর্বশেষ ট্রেন রাত 9টা 30 মিনিটে, মতিঝিল থেকে উত্তরা সর্বশেষ ট্রেন রাত 10টা 10 মিনিটে। নতুন সময় অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল সর্বশেষ ট্রেন রাত 9টা 50 মিনিটে, মতিঝিল থেকে উত্তরা সর্বশেষ ট্রেন রাত 10টা 30 মিনিটে। কর্তৃপক্ষ বলছে, রাতের বাড়তি সময়ে প্রতিদিন গড়ে 8.5 থেকে 10,000 যাত্রী যুক্ত হয়েছে। তবে ঢাকার বিশাল জনসংখ্যার তুলনায় এই সামান্য সময় বৃদ্ধি পর্যাপ্ত নয় বলছেন সাধারণ মানুষ। এটা সম্ভবত 11টা পর্যন্ত করলে সবার জন্যই ভালো হতো আর কি। অফিসে আমার যত দেরি হোক না কেন, আমি একটা যাওয়ার জন্য আমার একটা নিশ্চিন্ত আমি থাকতে পারবো। 10টা পর্যন্ত করার পরে কিন্তু 10,000 প্যাসেঞ্জার আপনার বাড়ে নাই, আরও বাড়বে তো। 10টা কেন, রাত 12টা যদি হয় তাও অনেক ভালো হবে। ডিএমটিসিএল এর হিসাব অনুযায়ী সময় বাড়ানোর আগে কর্মব্যস্ত এক দিনে 4 লাখ বা এর সামান্য কিছু বেশি যাত্রী মেট্রো রেলে যাতায়াত করতেন।
গত রোববার ২৮ জুন যাত্রী সংখ্যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ ৪,২৯,০০০-এ ছাড়িয়ে যায়। তবে কারিগরি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এখনই মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। রাতের ঢাকার বাস বা সিএনজির ভোগান্তি এড়াতে এখন একমাত্র ভরসা মেট্রো রেল, আর তাই স্বার্থে মেট্রো রেলের বর্ধিত সময়সীমা আরও বাড়ানোর দাবি সাধারণ যাত্রীদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি সহ একাধিক স্থানে বিস্ফোরণ হয়। ইরানও কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে পাল্টাপাল্টি হামলার সূচনা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ভারত ভিত্তিক ৩টি বড় অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা। দীর্ঘমেয়াদী এই অভিযানে ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের মধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ৩টি পৃথক ফেডারেল অভিযোগপত্রে এসব তথ্য জানানো হয়। এসব চক্রের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। এই বিশেষ তদন্ত অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন হার্ডবল। অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই এবং তার সহযোগী সতীন্দ্রজিৎ সিং, যিনি গোল্ডি ব্রান্ড নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের কৌশলীদের অভিযোগ, ভারতের কারাগারে বসিয়ে কানাডার শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এই দুইজন। বিশনোই বর্তমানে ভারতের কারাগারে বন্দী থাকলেও গোল্ডি ব্রার পলাতক রয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।